তন্ত্র সাধনা সিদ্ধিলাভ করেছিলেন সাধক কবি রামপ্রসাদ। 5টি বিশেষ ধরনের মাথা তার সাধনায় কাজে লেগেছিল। জানবো তার ইতিহাস। নমস্কার, আমি দেবাশিস। আজকে আমি চলে এসেছি হালিশহর। আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি রামপ্রসাদের ভিটে, পঞ্চবটী বন, যেখানে সাধক কবি রামপ্রসাদ সাধনা করতেন, রামপ্রসাদের পুকুর যেখানে তিনি স্নান করতেন, এছাড়া তার কন্যার নামাঙ্কিত জগদেশ্বরী মন্দির এবং তার কিছু ইতিহাস। চলুন তাহলে দেরি না করে আমরা বেরিয়ে পড়ি রামপ্রসাদের ভিটে বাড়ির উদ্দেশ্যে। আর একটা কথা, এইখান দিয়ে যেতে গেলে আপনাকে অবশ্যই অটো অথবা টোটো করে যেতে হবে। চলুন তাহলে দেরি না করে বেরিয়ে পড়ি। এই সেই পঞ্চবটী বন, এটি 450 বছরের পুরনো। এখানে সাধক কবি রামপ্রসাদ সেন সে সাধনা করত পঞ্চমুণ্ডাসনে বসে। শোনা যায় এই বট গাছ গাব গাছের সঙ্গে জড়িয়েছিল এবং তার মাথায় তিনি পদ্মফুল ফুটিয়েছিলেন। এই বিষয়ে আরো তথ্য জানতে আমরা চলে যাব এই মন্দিরের সেবায়িত সুধীর বাবুর কাছ থেকে। আমরা চলে এসেছি সুধীর বাবুর কাছে। এই সুধীর বাবু দীর্ঘদিন এই মন্দিরের সেবায়িত। তাহলে আমরা এই সুধীর বাবুর থেকে জানবো এই পঞ্চবটী বনের সম্বন্ধে এবং তার ইতিহাস। নমস্কার সুধীর বাবু। নমস্কার। আপনি এই পঞ্চবটী সম্বন্ধে যা জানেন বলুন। এই পঞ্চবটী, এই বট গাছটার বয়স 450 বছর। এখানটায় 5 রকম গাছ আছে: বট, অশ্বত্থ, বেল, নিম, যজ্ঞ ডুমর। আর ওনার সময় যেই গাব গাছটা ছিল সেই গাব গাছেই রামপ্রসাদ পদ্মফুল ফুটিয়েছিলেন। সেই গাছটা নেই, নষ্ট হয়ে গেছে। 5 রকম মাথা আছে: চণ্ডালে মাথা, শিয়ালে মাথা, কুকুরে মাথা, কালো বিড়ালে মাথা, সাপের মাথা। এইগুলো পুঁতে উনি তন্ত্র সাধনা করতেন। তন্ত্র সাধনার ফলে উনি এখানটাই সিদ্ধি লাভ করেছেন, মাকে এখানটাই পেয়েছেন। আর রামপ্রসাদ যখন এই পঞ্চবটির এখানটায় বেড়া বাঁধছিলেন, তখন ওনার মেয়েকে ডাকছিলেন, মা জগদীশ্বরী, একা পারছি না, একটু বেড়ার দড়িটা ঘুরিয়ে দিয়ে জামা। তখন ওরা খেলায় মত্ত, তখন মা মেয়ের রূপ ধরে এসে বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে তারপর থেকেই এই মন্দিরের নাম জগদেশ্বরী, মায়ের নাম জগদীশ্বরী মা। আচ্ছা, তাহলে আপনারা জানতে পারলেন যে এই মন্দিরের নাম কেন জগদেশ্বরী মন্দির হয়েছে। আচ্ছা সুধীর বাবু বলুন, এইটাই কি রামপ্রসাদের পৈতৃক ভিটা? না, রামপ্রসাদের পৈতৃক ভিটা হুগলি জেলায় গড়র গাছ আছে। আচ্ছা, এটা ওনার ভিটে বাড়ি বলা হয়। এখানটায় ওনার সাধন পীঠ, সংসার ধর্ম সমস্ত কিছু মাকে পাওয়া এখানটায়। আচ্ছা আচ্ছা। তাহলে এই জায়গাটা এলো কিভাবে? এই জায়গাটা ওনার ছোটখাটো ছিল, তখন কৃষ্ণচন্দ্র রাজা ওনাকে 31 একর জমি দিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। উনি যাবার পর দীর্ঘদিন এখানটাই পড়েছিল, দেখাশোনার কেউ ছিল না, তখন সব দখল হয়ে গেছে। আচ্ছা সুধীর বাবু, তাহলে এইটা তো ধ্যান কক্ষ, তাহলে এইটা কবে নির্মিত? এটা রামপ্রসাদের অনেক পরে করা হয়েছে। এটার বয়স 30 বছর খুব জোর হবে। 30 বছর। আচ্ছা, কে করেছিল আপনি কি জানেন? এই কমিটিই করেছে। ও, এই পুজো মণ্ডপের যে কমিটি আছে তারাই করেছিল। দূর দূর থেকে প্রচুর দর্শনার্থী এই মন্দিরে আসেন এবং মা কালীকে পুজো দেন। পুজো দেওয়ার পর তারা এই বকুল গাছের সামনে আসেন। এই বকুল গাছের সামনে এসে তারা মানত করেন এবং ঢিল বেঁধে দেন। তাদের বিশ্বাস যে তারা যা মানত করেছে সেটা পূর্ণ হবে এবং পরবর্তীকালে সেটা পূর্ণও হয়। এখন আমি দাঁড়িয়ে আছি মা জগদেশ্বরী মন্দিরের গেটের সামনে। এই মন্দিরের গেট খোলা হয় সকাল 7:30টার সময় এবং দুপুর 12টার সময় বন্ধ করা হয় এবং মন্দিরে ভোগের কুপন দেওয়া হয় সকাল 9টা থেকে 10টা অবধি এবং ভোগ বিতরণ করা হয়
দুপুর 1টার সময়। বিকেলবেলা মন্দিরের গেট আবার খোলে বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 অবধি। মন্দিরের ভেতরে ভিডিও করার কোনো পারমিশন নেই, তাই আমরা ভিডিও করতে পারছি না, কিন্তু চেষ্টা করব যে মা জগদেশ্বরী মন্দিরের রূপ আপনাদের কাছে তুলে ধরার। শোনা যায় নবাব সিরাজদৌল্লা রামপ্রসাদের গানে মোহিত হয়ে মুর্শিদাবাদে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরকম অনেক ইতিহাস এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। সেরকমই কিছু ইতিহাস আজকে আমরা সুধীরবাবুর কাছ থেকে জানবো। সুধীরবাবু, এখানে নবাব সিরাজদৌল্লা কিভাবে রামপ্রসাদের সঙ্গে যুক্ত হলো আপনি একটু জানান। রামপ্রসাদ যখন গঙ্গার ঘাটে বসে গান গাইছিল, তখন নবাব সিরাজদৌল্লার দাদু আলিমুদ্দিন খান নৌকা নিয়ে বেড়াতে যাচ্ছিল। রামপ্রসাদের গান শুনে নৌকা ঘাটে ভিড়িয়ে বলল, রামপ্রসাদ, আমরা বেড়াতে যাচ্ছি, তুমি আমাদের সাথে যাবে? হ্যাঁ যাবো, চল। নৌকায় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে। শ্যামনগর যেতেই শ্যামনগরের ব্রহ্মমহিমা বললেন, রামপ্রসাদ, তোর গান একটু আমাকে শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বললেন, মাগো, এখানে বসে শোনানোর মতো আমার সময় নেই, তোমার যদি আমার গান শোনার ইচ্ছা হয় তবে ঘুরে শোনো। তখন গান শোনার জন্য মায়ের মুখ ছিল দক্ষিণে, ঘুরে পশ্চিমে হয়ে গেছিল। আমার পেছনে যে পুকুরটি দেখছেন, শোনা যায় সাধক কবি রামপ্রসাদ সেন এই পুকুরে স্নান করতেন। এই বিষয়ে আমরা সুধীরবাবুর থেকে কিছু জেনে নেব। সুধীরবাবু, আপনি এই পুকুর সম্বন্ধে কিছু বলুন। এই পুকুরে রামপ্রসাদ স্নান করতেন না। এই পুকুরটা পুরোটাই ডোবা মতো ছিল, এই মাঠটা পুরো। আচ্ছা, পুকুরটা পুরো এটা ভরাট করে এই জায়গাটা এইটুকুনি রাখা হয়েছে, এটা মাছ কচ্ছপ সৌন্দর্যের জন্য। আচ্ছা আচ্ছা, এই যে সামনে যে জায়গাটা, এই জায়গাটা কি হয়? এটা ওই 26 জানুয়ারি অন্নকূটের সময় এখানটায় পুরোটা প্যান্ডেল হয়। এখানটায় ডাক্তার বসে, আর সব বই টইয়ের দোকান খোলে, মানে মেলা টাইপের হয়। এখানটায় মেলা হয় না, মেলা পুরো রাস্তায় হয়। আচ্ছা, এখানটায় ডাক্তার, ওই মন্দিরের বই টই সব সমস্ত কিছু রাখা হয়। তারপরে টফি অফিসার সব এসে বসে। আচ্ছা আচ্ছা। শোনা যায় 1720 সালে সাধক কবি রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল রামরাম সেন। সাধক কবি রামপ্রসাদ সেনের 2 কন্যা সন্তান এবং 1 পুত্র সন্তান ছিল। কন্যা সন্তানের নাম ছিল জগদেশ্বরী এবং পরমেশ্বরী, এবং পুত্র সন্তানের নাম ছিল রামদুলাল। শোনা যায় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় সাধক কবি রামপ্রসাদকে একটি কাব্য রচনা করতে বলেছেন। তা এই কাব্য রচনা করতে গিয়ে রামপ্রসাদ সেন বাড়িতে আসেন এবং খুব চিন্তায় পড়েন। তখন তার স্ত্রী তাকে বলেন যে, তুমি গাব গাছে পদ্ম ফুল ফোটাতে পারো, আর তুমি কাব্য রচনা করতে পারবে না? তখন সাধক কবি রামপ্রসাদ সেন বিদ্যাসুন্দরী কাব্য রচনা করেছেন এবং সেটা তিনি রাজাকে উপহার দিয়েছেন। সাধক কবি রামপ্রসাদ সেন রামপ্রসাদী সুরের জন্য সারা বাংলাদেশে বিখ্যাত হয়েছে। তিনি এই সুর তৈরি করেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, শ্যামা সঙ্গীত, কীর্তন সঙ্গীত এবং বাউল সঙ্গীতের মিশ্রণ। পরবর্তীকালে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম তাদের বিভিন্ন গানে এই সুর ব্যবহার করেছেন। সাধক কবি রামপ্রসাদ সেন প্রত্যেকদিন সকালবেলায় এই গঙ্গার ঘাটে এসে গঙ্গা স্নান করতেন এবং দীর্ঘক্ষণ এই গঙ্গার জলে দাঁড়িয়ে তিনি মা কালীর গান করতেন। তিনি মা কালীর মূর্তি নিজে গঠন করতেন এবং তার পুজো করতেন। সেরকমই 1781 সালে কালী পুজোর সময় তিনি মা কালীর মূর্তি তৈরি করেন এবং তার পুজো করেন। পরের দিন বিসর্জনের দিন
বিসর্জনের সময় তিনি মা কালীকে মাথায় নিয়ে এই গঙ্গার ঘাট দিয়েই গঙ্গার জলে নেবে মা কালীর সঙ্গে তিনি বিলীন হয়ে যান।